রাত, অন্ধকার, আর একটা এমন জায়গা যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আজ আমি তোমাদের এমন একটা হাবিলির গল্প শোনাবো যেখানে এখনো শোনা যায় কারোর কান্নার শব্দ, আর দেখা যায় অদ্ভুত ছায়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমাকে চমকে দেবে। গ্রামের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা পুরনো হাভেলি। ভাঙা দেওয়াল, অন্ধকার জানালা। লোকেরা বলে ওখানে রাত হলে কেউ যায় না। রাহুল শহরের ছেলে, সে সব বিশ্বাস করে না। রাহুল বলল, আজ রাতেই আমি ওই হাভেলিতে যাব। একজন বয়স্ক লোক রাহুলকে বাধা দিল, বলল, যেও না, ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না। রাত 11টা, চারিদিকে নিস্তব্ধতা। রাহুল হাভেলির দরজাটা ঠেলে ঢুকল। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলল। ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। ভেতরে চারিদিকে ধুলো বালি, দেওয়ালে পুরনো ছবি টানানো। হঠাৎ একটা মেয়ের ছবিতে তার চোখ আটকে গেল। সেই ছবির চোখ দুটো যেন তাকে দেখছে। হঠাৎ উপরে শব্দ, মনে হলো কেউ সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। একটা ঘর থেকে আলো আসছে। রাহুল দরজাটা খুলল। ভেতরে একটা মেয়ে বসে আছে, পিঠটা তার দিকে। রাহুল জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে খুলল। তার চোখ নেই, শুধু অন্ধকার গর্ত, মুখে অদ্ভুত হাসি। দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। রাহুল দৌড়তে গেল, কিন্তু সে একই জায়গায় আটকে গেল। ঘরটা ছোট হয়ে আসছে। মেয়েটা কাছে এসে ফিসফিস করে বলল, তুমি তো নিজে এসেছো, এখন যাবে কোথায়? রাহুল কোনোভাবে বাইরে বেরিয়ে এলো, কিন্তু হাভেলির জানালায় দেখা গেল যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রাহুল নিজেই। তোমরা কি মনে করেছিলে গল্পটা এখানেই শেষ? না, আসল ভয়টা তো এখন শুরু। কারণ রাহুল একা হারিয়ে যায়নি, সে এখনো আছে সেই হাভেলির ভেতর আটকে। শেষটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। রাহুলের নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম ভয়ে কাঁপতে লাগলো। কেউ আর হাভেলির দিকে তাকাতো না। কিন্তু কয়েকদিন পর একটা নতুন ঘটনা ঘটল। রাতে গ্রামের এক ছেলে সুমন হাভেলির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনল, বাঁচাও আমাকে, একটা পরিচিত গলা। সুমন থেমে গেল। আবার শুনল, সুমন, আমাকে বাঁচাও। সুমন বুঝতে পারল এটা রাহুলের গলা। সুমনের শরীর কাঁপতে লাগলো, কিন্তু বন্ধুকে বাঁচানোর জন্য সে হাভেলির দিকে এগিয়ে গেল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই একই ঠান্ডা বাতাস,
কিন্তু এবার দেওয়ালে নতুন কিছু লেখা, হেল্প মি, রক্ত দিয়ে লেখা। হঠাৎ সুমনের টর্চ নিভে গেল, পুরো অন্ধকার হয়ে গেল চারিদিক। হঠাৎ একটা আলো সামনে থেকে জ্বলে উঠল। সে এগিয়ে গেল, দেখল রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে সুমন দৌড়ে গেল, কিন্তু কাছে যেতেই রাহুল ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। রাহুল ফিসফিস করে বলল, তুই কেন এলি? এখন তুইও যাবি না। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে হাসির শব্দ শোনা গেল। একটা মেয়ের কণ্ঠ, এবার তুইও মরবি। মেয়েটা অন্ধকার থেকে বেরিয়ে এলো, সেই চোখহীন মেয়ে। সে বলল, এখানে যারা আসে তারা সবাই এখানে আটকে যায়। পরের দিন গ্রামের লোকেরা হাভেলির সামনে সুমনের জুতা পেল। এই ঘটনার পর গ্রামের একজন বয়স্ক মানুষ, দীনেশ কাকা, সবাই যখন ভয় পেয়ে চুপচাপ হয়ে গেল, তখন তিনি বললেন, তোরা যা দেখেছিস সেটা কোনো সাধারণ ভূত না। অনেক বছর আগে হাভেলির সেই মেয়েটা, যার নাম ছিল মায়া, সে আসলে সাধারণ মেয়ে ছিল না। সে কালো বিদ্যা শিখত, অদ্ভুত মন্ত্র আর ছায়ার সাথে কথা বলতো। লোকেরা তাকে ভয় পেত। এক রাতে মায়া একটা নিষিদ্ধ ক্রিয়া শুরু করে, মৃত আত্মাকে ডাকার চেষ্টা করে। কিন্তু সে যাকে ডাকতে চেয়েছিল সেটা আসেনি, আরো ভয়ঙ্কর কিছু এসে যায়। সেই শক্তিটাই মায়ার শরীর দখল করে নেয়। তার চোখ হারিয়ে যায়, তার আত্মা আটকে পড়ে হাভেলির ভেতরে। আর সেই শক্তি এখনো মানুষের আত্মা খুঁজছে। দীনেশ কাকা বলেন, মায়া একা না, সে বাঁচতে চায়, তাই সে নতুন নতুন মানুষকে টেনে নেয়। যে একবার ঢোকে সে আর নিজের থাকে না। তারা এখনো মারা যায়নি, তারা এখন মায়ার দাস। তাদের শরীর আছে কিন্তু আত্মা নেই। দীনেশ কাকা ধীরে বললেন, মায়া এখন শক্তিশালী হচ্ছে। যত বেশি মানুষ ঢুকবে সেই হাভেলিতে, তত বেশি সে শক্তি পায়। দীনেশ কাকার সেই কথাগুলো শোনার পর গ্রামের সবাই ভয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু একজন চুপ করে বসে থাকেনি, রাহুলের ছোট বোন নন্দিনী। নন্দিনী বলল, যদি মায়া বন্দী হয় তাহলে তাকে মুক্তি দিতে হবে। সেই রাতেই নন্দিনী একা হাভেলির সামনে দাঁড়ায়। দরজাটা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস অনুভব করে এবং চারিদিক থেকে ফিস ফিস আওয়াজ আসতে থাকে। ভেতরে ঢুকে সে দেখতে পেল দেওয়ালে অদ্ভুত চিহ্ন, আর তার মাঝখানে একটা পুরনো আয়না। হঠাৎ আয়নার মধ্যেই দেখা গেল মায়া কাঁদছে। চোখ নেই, কিন্তু চোখের জায়গা থেকে
কালো জল পড়ছে। মায়ার কণ্ঠ ভেসে এলো, আমি খারাপ না, আমি বন্দি, ওটা আমার ভেতরে। হঠাৎ পুরো ঘর কাঁপতে লাগলো। আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়া, চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। সে বলল, এই হাবেলি এখন আমার। নন্দিনী ভয় পেলেও সে মন্ত্রটা পড়তে শুরু করলো, যেটা দীনেশ কাকা শিখিয়েছিল। ঘরটা কাঁপতে লাগলো, ছায়াটা চিৎকার করতে লাগলো, মায়া কাঁদছে, আমাকে বাঁচাও। হঠাৎ একটা তীব্র আলো, ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল। মায়া ধীরে ধীরে শান্ত হয়ে গেল, তার চোখ ফিরে এলো, মুখে একটা শান্ত হাসি। সে বলল, ধন্যবাদ, আর ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। হাবেলি আর আগের মতো ভয়ঙ্কর নেই। রাহুল আর সুমন বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেল। তারা বেঁচে আছে, সবকিছু ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল। কিন্তু রাতে নন্দিনী আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে একটা ছোট কালো ছায়া দাঁড়িয়ে আছে। অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, শুধু নতুন জায়গা খুঁজে নেয়। তোমরা কি মনে করো, মায়া সত্যিই মুক্তি পেয়েছে, নাকি অন্ধকার এখনো বেঁচে আছে? দ্বিতীয় গল্পটি হলো, কিছু বাড়ি থাকে যেখানে কেউ থাকে না, তবুও রাত হলে শোনা যায় পায়ের শব্দ। আজ আমি তোমাদের এমন একটা বাড়ির গল্প শোনাবো যেখানে গেলে তুমি একা ঢুকলেও একা বেরোতে পারবে না। শেষটা মিস করো না। শহরের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা পুরনো বাড়ি। চারপাশে গাছপালা, ভাঙা গেট, ধুলো জমা জানালা। লোকেরা বলে ওই বাড়িটা খালি না। রিজু আর 3 বন্ধু, অভি, তন্ময় আর শুভ, তারা ঠিক করলো আজ রাতে ওই বাড়িতে তারা ঢুকবে। সবাই খুব মজা করছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ও কাজ করছিল। তারা 4 জনে মিলে বেরিয়ে পড়ল এবং রাত 12টার সময় 4 জন সেই বাড়ির সামনেই দাঁড়ালো। গেটটা নিচে থেকে একটু খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে পড়ল। তারা ভেতরে ঢুকলো। পুরো বাড়ি অন্ধকার, দেওয়ালে অনেক পুরনো ছবি, মেঝেতে ধুলো। হঠাৎ উপরে কারো দৌড়ানোর শব্দ। দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। 4 জন চারদিকে ছিটকে গেল। রিজু একা হয়ে গেল। রিজু একটা ঘরে ঢুকলো। দেওয়ালে একটা বড় আয়না। সে নিজের মুখ দেখল, কিন্তু আয়নায় তার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। রিজু দৌড়তে লাগলো, কিন্তু বাড়িটা বদলে যাচ্ছে। দরজা অন্য জায়গায়, সিঁড়ি উল্টো দিকে। সে চিৎকার করে ডাকলো, অভি, তন্ময়, শুভ। দূর থেকে একটা গলা এলো, আমরা এখানে। রিজু সেই দিকে দৌড়ে গেল। সে গিয়ে দেখল তার 3 বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখ পুরো কালো,
মুখে অদ্ভুত হাসি। তারা একসাথে বলল, তুই দেরি করে ফেলেছিস। হঠাৎ চারপাশে দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা অন্ধকার। রিজু বলল, তাকে একজনকে বেছে নিতে হবে। কিন্তু সে কিছু করার আগেই সবাই একসাথে হেসে উঠল। পরের দিন পুলিশ এসে বাড়িটা খুলল। শুধু রিজুকে পাওয়া গেল, চুপচাপ বসে আছে। পুলিশ জিজ্ঞেস করল, তোর বন্ধুরা কোথায়? রিজু ধীরে হাসল। রিজু বলেছিল সে একাই গিয়েছিল, কিন্তু সত্যিই কি তাই? নাকি বাড়িটা তার সবকিছু বদলে দিয়েছে? রিজুকে বাড়ি থেকে বের করার পর সে একদম চুপচাপ হয়ে গেল। কারোর সাথে কথা বলে না, শুধু মাঝে মাঝে হাসে। কিন্তু একদিন রাতে সে হঠাৎ বলল, ওরা এখনো ভেতরে আছে। পরের দিন পুলিশ আর কয়েকজন লোক নিয়ে রিজু আবার সেই বাড়িতে গেল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস তাদের গায়ের উপর পড়ল। এইবার বাড়িটা আগের মতো না। দেওয়ালে নতুন ছবি, আর সেই ছবিগুলোতে রিজু আর 3 বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে আছে। একটা ঘরে গিয়ে সবাই থমকে গেল। দেওয়ালে ঝুলছে 4টা ফটো। প্রথমটাতে অভির, দ্বিতীয়টাতে তন্ময়, তৃতীয়টা শুভ, আর চতুর্থটায় রিজু। কিন্তু ছবিগুলোতে তাদের চোখ কালো আর মুখে অদ্ভুত হাসি। হঠাৎ ঘরের ভেতর ফিসফিস শব্দ, আমরা এখানেই আছি। তারপর চারপাশটা অন্ধকার হয়ে গেল। হঠাৎ অভি, তন্ময়, শুভ সামনে এসে দাঁড়ালো। তারা বলল, আমরা বের হতে পারিনি, এই বাড়ি আমাদের ধরে রেখেছে। রিজু বলল, যেদিন আমরা ঢুকেছিলাম বাড়িটা আমাদের আলাদা করে দেয় আর একে একে আমাদের আত্মা নিয়ে নেয়। হঠাৎ সবাই দেখল রিজুর মুখ বদলে যাচ্ছে। তার চোখ কালো হয়ে গেল, মুখে সেই একই হাসি। সে বলল, আমি তো এখানেই আছি। পুলিশ কিছুই খুঁজে পেল না। বাড়িটা আবার খালি। আসল রিজু আর তার বন্ধুরা সবাই এখন ওই বাড়ির ভেতরে বন্দি। রিজুর মা বিশ্বাস করতে পারছিল না যে তার ছেলে এখনো ওই বাড়ির ভেতরে বন্দি। সবাই ভয় পেলেও তিনি সিদ্ধান্ত নিলেন, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসব। রাত 12টা। রিজুর মা একা সেই বাড়িতে ঢুকলেন। দরজাটা নিজে থেকেই খুলে গেল, অদ্ভুত একটা শব্দ করে। ভেতরে ঢুকতেই দেওয়ালে সেই 4টা ছবি, রিজু আর তার বন্ধুরা। হঠাৎ ছবিগুলো নড়তে শুরু করলো। চারপাশ দিয়ে গলা ভেসে এলো, মা। রিজুর মা কাঁদতে লাগলেন। রিজু, তুই কোথায়? হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো রিজু, অভি, তন্ময় আর শুভ। কিন্তু তাদের চোখ কালো, শরীর নিথর। তারা একসাথে বলল, আমরা বের হতে পারছি না। একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, এখানে যারা আসে তারা আমার। দেওয়াল থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো, সেই বাড়ির আত্মা। রিজুর মা মনে করলেন পুরনো একটা কথা, এই বাড়িতে যে প্রথম মারা গিয়েছিল তার আত্মা শান্ত না হলে কেউ মুক্তি পাবে না। রিজুর মা বাড়ির সবচেয়ে পুরনো ঘরে গেলেন। সেখানে একটা কবরের মতো জায়গা আছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন,
তোমার কষ্ট আমি বুঝি, তোমাকে মুক্তি দিচ্ছি। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে লাগলো। ছায়াটা চিৎকার করছে, একটা তীব্র আলো, সব কিছু শান্ত হয়ে গেল। রিজু আর তার বন্ধুরা মাটিতে পড়ে আছে। তাদের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। তারা বেঁচে আছে সকলেই। সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল। কিন্তু রাতে রিজুর মা আয়নার দিকে তাকিয়ে দেখল তার পেছনে সে ছায়াটা আবার দাঁড়িয়ে আছে। কিছু অভিশাপ শেষ হয় না, কিছু দরজা একবার খুললে আর কখনো বন্ধ হয় না। আজকের গল্পটা যদি তোমার মনে ভয় ঢুকিয়ে থাকে, তাহলে ভাবো ওটা শুধু গল্প ছিল নাকি সত্যি। কমেন্টে বলো তুমি কি বিশ্বাস করো এসব ঘটনা। আর সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা আরো ভয়ঙ্কর হবে।